নমস্কার বন্ধুরা, চলো দেখে নিই বাংলা ধ্বনিমালায় ব্যঞ্জন ধ্বনি থেকে কিছু তথ্য। দেখো, প্রথমে আছে কণ্ঠ ব্যঞ্জন কাকে বলে। উদাহরণ দেখো, জিহামূলে কণ্ঠে শ্বাসবায়ুকে বাধা দেয় যেসব ব্যঞ্জন ধ্বনিগুলি তাকেই বলা হয় কণ্ঠ ব্যঞ্জন। যেমন ক বর্গের যে বর্ণগুলি আছে সেগুলি, যেমন হচ্ছে ক, খ, গ, ঘ, ঙ। এগুলি উচ্চারণের সময় কি হয় না, জিহামূল গোড়ার দিকটা কণ্ঠের দিকে তালুর কোমল অংশকে স্পর্শ করে। তাহলে কণ্ঠের দিকে তালুর কোমল অংশকে স্পর্শ করে বলেই একে কণ্ঠ ব্যঞ্জন বলে। এরপর আছে তালব্য ব্যঞ্জন। তালব্য ব্যঞ্জন বলা হয় চ বর্গের বর্ণগুলিকে, যেমন চ, ছ, বর্গীয় ঝ, ইয়। এগুলো ফুসফুস থেকে আগত বায়ু অগ্রতালুতে বাধা পায়, তাই এগুলোকে তালব্য ব্যঞ্জন বলে। এরপর আছে মূর্ধন্য ব্যঞ্জন বা প্রতিবেষ্টিত ধ্বনিও বলা হয়। কোনগুলোকে না, ট বর্গের ধ্বনিগুলিকে। এগুলো উচ্চারণের সময় কি হয় না, আমাদের যে জিহার শিখর প্রতিবেষ্টন করে, অর্থাৎ দেখো ট, ঠ উচ্চারণ করে জিহার শিখর কিন্তু প্রতিবেষ্টিত হচ্ছে, সেই কারণে একে বেষ্টিত ধ্বনিও বলা হয়। আর মূর্ধাকে স্পর্শ করে বলে জিহার মূর্ধাকে স্পর্শ করে বলে একে মূর্ধন্য ব্যঞ্জনও বলা হয়। এরপর আছে দন্ত ব্যঞ্জন। দন্ত ব্যঞ্জন হচ্ছে ত বর্গের বর্ণগুলিকে বলা হয় দন্ত ব্যঞ্জন। কি করে না, এরা হচ্ছে অগ্রজিহার উপরে দিকটা দাঁতে শ্বাসবায়ুকে আটকে দেয় বলে একে দন্ত ব্যঞ্জন বলে। ত, থ, দ, ধ, দন্তন্য। দেখো, অগ্রজিহাটা দাঁতকে স্পর্শ করছে এবং শ্বাসবায়ুকে আটকে দিচ্ছে বলেই একে দন্ত ব্যঞ্জন বলে। এরপর আছে ওষ্ঠ ব্যঞ্জন কাকে বলে। এই ওষ্ঠ ব্যঞ্জন বলা হয় প বর্গের ধ্বনিগুলিকে ওষ্ঠ ব্যঞ্জন বলে, কারণ প বর্গের ধ্বনিগুলি যখন উচ্চারণ হয় তখন ঠোঁটকে স্পর্শ করে, অর্থাৎ আমাদের ওষ্ঠকে স্পর্শ করে বলে একে ওষ্ঠ ব্যঞ্জন বলে। যেমন প, ফ, ব, ভ, ম। এই মোট 25টি বর্ণ হলো আমাদের বিভিন্ন ব্যঞ্জন ধ্বনিকে এই 25টি ভাগে ভাগ করা যায়। 25টি, প্রত্যেকটি কণ্ঠ ব্যঞ্জন, তালব্য ব্যঞ্জন, মূর্ধন্য ব্যঞ্জন, দন্ত ব্যঞ্জন আর ওষ্ঠ ব্যঞ্জন। এরপর দেখো কি বলেছে, অবর্গীয় ব্যঞ্জন বা অন্তস্থ ধ্বনি। কোনগুলি না, জ, র, ল, ব। এগুলিকে অবর্গীয় ব্যঞ্জন বা অন্তস্থ ধ্বনি বলে। এরপর আছে অর্ধস্বর কাকে বলে। অর্ধস্বর বলা হয় জ আর বকে। কেন বলা হয় না, এগুলি যখন উচ্চারণ হয়, দেখো জ অর্থাৎ ইংরেজি ওয়াইয়ের মতো উচ্চারণ আসে, আর অন্তস্থ ব, এটা হচ্ছে অন্তস্থ ব, এটা ডাব্লিউর মতো উচ্চারণ আসে বলে এদেরকে অর্ধস্বর বলে। এদের উচ্চারণে স্বরধ্বনিগত, কিন্তু এদের অবস্থানটা ব্যঞ্জনে, তাই এদেরকে অর্ধস্বর আমরা বলি। এরপর তরল ধ্বনি। তরল ধ্বনি কাকে বলা হয় না, র আর লকে বলা হয় তরল ধ্বনি। এরপর শীষ ধ্বনি কোনগুলি না, তালেবস্য, দন্তস্য, হ আর মূর্ধন্যস্যকে বলা হয় শীষ ধ্বনি। এই বর্ণগুলি উচ্চারণের সময় দেখো শীষ দেওয়ার মতো উচ্চারিত হয় বলে এদেরকে শীষ ধ্বনি আমরা বলি। এদেরকে উষ্ণ ব্যঞ্জনও বলা হয়। উষ্ণ অর্থাৎ শ্বাস প্রবাহের উপর ভিত্তি করে যে ধ্বনিগুলি উচ্চারণ হয় সেটাই উষ্ণ ব্যঞ্জন। এইগুলি তালবস্য, মূর্ধন্যস্য, দন্তস্য আর হ, এগুলি হচ্ছে উষ্ণধ্বনি বা শীষ ধ্বনি। এগুলো হচ্ছে পরাশ্রয়ী বর্ণ। দেখো, কথাটির মধ্যে আছে পরের আশ্রয়, অর্থাৎ এই অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু এগুলো কিন্তু নিজে নিজে উচ্চারিত হয় না, কারো পরে বসে বা কারো মাথার উপর বসে এদের উচ্চারণ হয় বলে এদেরকে পরাশ্রয়ী বর্ণ বলে। এরপর আছে তাড়নজাত বর্ণ। তাড়নজাত বর্ণ হচ্ছে দুটি, ঢয়সিন্নড় আর অড়। অড় আর ঢয়সিন্নড় হচ্ছে তাড়নজাত বর্ণ। এটা কেন তাড়নজাত বর্ণ বলে, কারণ এই দুটি ব্যঞ্জন উচ্চারণের সময় জিভের সম্মুখ ভাগ তালুদেশকে আঘাত করে। দেখো, অড়, ঢয়সিন্নড়, তাহলে তালুদেশে আঘাত করছে।
বা তাড়িত হয়, ফলে জীবটি তাড়নজাত ধ্বনির সৃষ্টি হয়, তাই এদেরকে বলা হয় তাড়নজাত ধ্বনি। ঠিক আছে, বুঝতে পেরেছো? আশা করি সবাই বুঝতে পেরেছো। পরের দিন আরও কিছু ব্যঞ্জন ধ্বনি সম্পর্কে আরও কিছু তথ্য নিয়ে তোমাদের কাছে আমি হাজির হব।